যখন একটি জাতি শিক্ষকের নাম ভুলে যায় আর উস্কানিদাতাকে তারকা বানায়, তাদের মডেল বানায়, তখন আর বোঝার বাকি থাকে না যে দেশ কোথায় যাচ্ছে। আসসালামু আলাইকুম, রবিল বিটি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আসলে যে কথাটি আমি বললাম সেটির সারমর্ম আমি তুলে ধরছি। যেই উক্তিটি আমি বললাম সেটা হচ্ছে, আসলে দেখেন, গত 2 দিন বা 3 দিন আগে আমিও একটি ভিডিওতে বলেছি, আপনারাও সকলে জানেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জেনেছেন যে ময়মনসিংহে একটি হিন্দু যুবককে একটি অভিযোগে তাকে হত্যা করা হয়েছে মব সৃষ্টি করে। এখন মবই বলবো, কারণ এখন অভিযোগটি, তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল সেটি আসলে সঠিক নয় বলে এখন মনে হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে আমাদের প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করেছে, যার কারণে তাকে একদল মানুষ এই অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করেছে এবং তার লাশ পুড়িয়ে দিয়েছে। বাট র্যাব যখন এটা তদন্ত করলো, 10 জনকে গ্রেপ্তার করলো, এখন আমরা কি জানতে পারতেছি যে এটা আসলে মিথ্যা অভিযোগ ছিল, এটা আসলে সঠিক না, এরকমটাই জানতে পারতেছি। তো এই জন্যই আসলে আমি যে প্রথমে উক্তিটি বললাম যে এটাই আসলে। আর চারিদিকে দেখেন, বাংলাদেশে প্রায় 1-1.5 বছরে চারিদিকে বিশ্ববিদ্যালয় বলেন, স্কুল বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, প্লাস গত কয়েকদিন আগেও, হয়তো এই মাসেরই শুরুর দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। সে হয়তো আওয়ামী লীগপন্থী ছিল, এরকম কোনো কিছু। যাই হোক, যে আওয়ামী লীগপন্থী হোক বা যেটাই হোক, আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরকমভাবে লাঞ্ছিত করা এটা আসলে কোনো সমাধান না। তো যাই হোক, এই জন্য আর কি আমি বলছি যে শিক্ষকদেরকে যখন ভুলে যায়, তখন আসলে সেই জাতির কপালে যে কী দুর্ভাগ্য আছে আল্লাহ মাহবুদ জানে। আমরা এখন সেই দিকে আগাচ্ছি। দেশের আসলে পরিস্থিতি খুব খারাপ। আজকেও খুলনায় এনসিপির একজন কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও শরীয়তপুরে বিএনপি, বিএনপি না, সরি, বিএনপির যে মানে যে ছাত্র সংগঠন, ছাত্রদল আর এনসিপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এইখানে আরও ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যে আসলে 5ই আগস্টের পরের থেকে পুলিশের মেরুদণ্ড তো ভেঙে গিয়েছে, বাট এই যে 1 বছরে যে বিভিন্ন রকমভাবে পুলিশের পোশাক চেঞ্জ করার মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে পুলিশকে মানে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনী, বিজিবি বিভিন্ন সময় তাদেরকে সহায়তা করেছে, তারপরও এখনও পর্যন্ত যে পুলিশ মাঠে সক্রিয় হতে পারে নাই, তার জলজান্ত প্রমাণ হচ্ছে আজকের শরীয়তপুরের এই ছাত্রদল এবং এনসিপির সংঘর্ষ। সেইখানে নিউজে স্পষ্টভাবে, আমি সন্ধ্যায় 7টার নিউজ আমি দেখেছি চ্যানেল 24-এ, সেই নিউজে স্পষ্টভাবে বলতেছে যে যেই শরীয়তপুরের যে জায়গাটায় সংঘর্ষটি হয়েছে, সেইখান থেকে ওই জায়গার পুলিশ ফাঁড়ি হচ্ছে 500 মিটার দূরত্বে। তারপরও সেই সংঘর্ষটি হওয়ার 40 মিনিট পরে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। চিন্তা করেন তাহলে যে আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, মাঠ পর্যায়ে যে মেন যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, এটা হচ্ছে পুলিশ। সেনাবাহিনী ছিল, এখনও সেনাবাহিনী আছে, বাট সেরকমভাবে মাঠে সক্রিয় নেই। পুলিশ শুরু থেকে আছে এবং পুলিশই মাঠ পর্যায়ে বেশি কাজ করে থাকে। তো সেই পুলিশের আসলে যে মেরুদণ্ড এখনও পর্যন্ত যে সোজা হয় নাই, মেরুদণ্ড এখনও পর্যন্ত ভাঙা রয়েছে, তার প্রমাণ আজকের এইটা। সেইখানে সংঘর্ষ হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ হয়েছে, প্লাস ককটেল বিস্ফোরণ হয়েছে। আসলে আমরা এখন ডিসেম্বরের আজকে 22 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। এখন নির্বাচনের আগে মাত্র 2 মাসের কাছাকাছি আছে। এই সময়ে এসেও আমাদের বাংলাদেশে একের পর এক গুলিবিদ্ধ হচ্ছে, একের পর এক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, মানে কি একটা অরাজকতা চলতেছে, যেখানে সেইখানে ধর্মের নামে অপবাদ দিয়ে যে কাউরে পুরাই মারতেছে। কি একটা অবস্থা চলতেছে, অরাজকতা চলতেছে, কোনো কিচ্ছুর যেন বিচার নাই, কোনো কিছু নেই। আসলে পুলিশের মেরুদণ্ড যে এখনও সোজা হয় নাই, যেটা বলতেছিলাম যে পুলিশ এখনও ঘুরে দাঁড়াইতে পারে নাই, তার প্রমাণ আজকে। আর 25 তারিখে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারতেছি যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি বাংলাদেশে আসবে। তো আসলে উনি আসার আগেও বাংলাদেশ অনেকটা অস্থিতিশীল হয়ে গিয়েছে। আসলে এখন বলতেই হয় যে উনি 25 তারিখে আসবে, ওনারও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে অবশ্যই, কারণ বাংলাদেশের চারিদিকে যে পরিস্থিতি এখন চলতেছে, আসলে সরকার এই বিষয়ে অবশ্যই দৃষ্টি রাখবে। কারণ তারেক রহমান বাংলাদেশে প্রায় দীর্ঘ অনেক বছর পর আসতেছে। বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অনেক দিন ধরেই দেশের বাইরে রয়েছে। তিনি 25 তারিখে আসবে। আসলে ওনার আশাকে কেন্দ্র করে যাতে দেশটা আরও যাতে অস্থিতিশীল না হয়, সেই দিকে অবশ্যই সরকার খেয়াল রাখবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও অ্যাক্টিভ হতে হবে, আরও সতর্ক থাকতে হবে এবং
আরেকটা শঙ্কার বিষয় আমি আপনাদেরকে বলি যে সামনে নির্বাচনের আগে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশটা একটা অরাজকতার মধ্যে চলে যাচ্ছে। আবার মনে হচ্ছে যে কোনো মহল এখনো পর্যন্ত চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক। এরকম কোনো মহল চাচ্ছে না। যার কারণে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন রকমভাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আর কি বলবো, আমাদের বাংলাদেশের তো মানে এখন বলতেই হয়, এদের বিরুদ্ধে আবার কথা বলতে গেলেই তো সমস্যা। কয়েকদিন আগে তো একজনের ফেসবুক পেজ গেছে, প্রথম আলো, ডেলি স্টার এইগুলাতে হামলা নিয়ে কথা বলার কারণে গেছে। দুইজন পীর বাংলাদেশের বাইরে থেকে, এরা হইতেছে ওই আপনার বিভিন্ন মানে আয়াত নাজিল করে। আর আমাদের বাংলাদেশে কিছু মানে এদের অনুসারী রয়েছে, তারা এগুলা শুনে, বেশি লোক না, হাতে গোনা 150-100 জন বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে অরাজকতা করে বেড়ায়। এদের কাজই এটা। তো এই সরকারকে অবশ্যই এদেরকে থামাতে হবে, এদেরকে দমাতে হবে। বাংলাদেশকে স্থিতিশীল করতে গেলে, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে গেলে, নির্বাচনের আগে বাংলাদেশকে একটি স্টেবল রাখতে হলে এদেরকে থামাতে হবে, অবশ্যই স্টেপ নিতে হবে। সরকার শুধু বিবৃতি দিয়ে থেমে যাবে তাহলে হবে না। সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে আপনি অবিলম্বে এদেরকে থামান। চারিদিকে যে অরাজকতা তৈরি হইতেছে, সৃষ্টি করার চেষ্টা করতেছে যারা, এগুলো অরাজকতা, তাদেরকে দয়া করে থামান, তাদেরকে আইনের আওতায় আনেন। এবং আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, উনি দয়া করে উনি যে কথাটা বলেছিলেন আমাদেরকে 5ই আগস্টের পরে, যে সকল দায়িত্ব উনি নিচ্ছেন, ওনার এই কথাটা কিন্তু আমরা সাধারণ জনগণ ওনার কথার প্রতিফলন ঘটতে দেখিনি। উনি দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু বাংলাদেশে এই 1.5 বছরে প্রচুর অরাজকতা হয়েছে। ধর্ষণ থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, মানে মব থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যেটা হয় নাই, এবং এখনও পর্যন্ত প্রতিনিয়ত ঘটে চলেছে। সেই ক্ষেত্রে আমাদের সেনাপ্রধানের কাছেও আমি আবেদন জানাচ্ছি যে উনিও যেন দৃষ্টি দেয় নির্বাচনের আগে, যেন বাংলাদেশটা ভালো থাকে এবং সুন্দর মতো যাতে একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। কারণ আমরা অনেক খারাপ আছি ভাই, সাধারণ মানুষ, সাধারণ জনগণ আমরা অনেক খারাপ আছি। দেশ এরকম অরাজকতা হলে আমরা অনেক খারাপের মধ্যে আছি। চারিদিকে চাকরি নাই, মানুষ বেকার হয়ে বসে আছে। মানুষ যখন বেকার থাকে, তার পরিবার, তার মা বোন, তার স্ত্রী সন্তান যখন না খেয়ে থাকে, তখন তাদের মাথা ঠিক থাকে না। তখন তারা বাধ্য হয় চুরি করতে, ছিনতাই করতে, ডাকাতি করতে, 2 নাম্বারি করতে, বা অবৈধ পথ বেছে নেয় বাধ্য হয়ে। তো এটা সরকারেরও দায়িত্ব যে যাতে এইগুলা মানুষ যাতে বাধ্য হয়ে অবৈধ পথে না চলে যায়, এগুলা রোধ করা সরকারের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয় এবং একজন নির্বাচিত সরকার যেন আসে, এসে যেন দেশটা এই চাকরি বাকরির সমস্যা, বেকারত্বের সমস্যা, এইগুলা যেন দূর হয়, এটাই আবেদন। তো সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। আর আপনাদের ভিন্ন মত থাকলে অবশ্যই কমেন্ট অপশানে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি জনগণের কথা বলতে চাই, যেহেতু আমি সাধারণ জনগণ, আমি বুঝি আমাদের সাধারণ জনগণের কষ্টটা। তো আমার এই সাধারণ জনগণের কথাটা, আমার এই কণ্ঠস্বর যাতে সকলের কাছে পৌঁছায়, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।